বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এমন গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, সেখানে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। এমনকি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার সেখানে ছিলেন। সেখানে বিরোধী দলীয় সংসদে, বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা উপস্থিত ছিলেন। সেখানে সংসদের চিফ হুইপ বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে বাংলাদেশকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? গোলামি না আজাদির স্লোগান দিয়ে আমরা আসলে যাচ্ছি কোথায়? ফরিদ ভাই, ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের প্রিয় মুখ রাশেদ হায়দার ভাই এবং আপনার আমজনতার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে কথাটা আলোচনায় আনলেন, সারা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে যারা রাজনীতি বোঝেন, যারা বোদ্ধা, তারা সকলেই চিন্তিত এবং ব্যথিত, মর্মাহত, বিস্মিত। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে শুধু এখানে কিন্তু শুধু আমেরিকার দিবস পালন করা হয় নাই, এই বাংলাদেশে কিন্তু পাকিস্তান দিবসও পালন করা হয়েছে, আমরা দেখেছি। এখন দেখতেছি ঠিক যখন তারা তেহরানে ইরানের নিহত হওয়া যে খোমেনি, ইরানিদের যে নেতা, তার জানাজায় তারা অংশগ্রহণ করলো একই সাথে। সরকার এবং সরকারের বিরোধী দল, মানে সরকারি বিরোধী দল বলি নাই, সরকারি বিরোধী দল একই সাথে জানাজায় গেল। তাকে মেরেছে কে? আমেরিকা এবং ইসরায়েল। বাংলাদেশে আমরা দেখেছি ছাত্র শিবির, মানে যার 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 বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম কামাই। বাংলাদেশে অলরেডি শিবির তার গায়ে বানা জানাজা পড়ে ফেলেছে, তারপর আবার জামাত সেখানে গেল জানাজা পড়তে। যাই হোক, তার ব্যাপার তারা গিয়েছে। অদ্ভুত ব্যাপার, তার পরের দিনের যে ঘটনাটা ঘটলো, যে বাংলাদেশের পবিত্র সংসদের দক্ষিণ প্লাজায়, মহান সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার দিবস পালন করা, স্বাধীনতা দিবস, জাতীয় দিবস পালন করা হলো। আমরা দেখলাম আপনি যাদের নাম বললেন তারা হচ্ছে এই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, নয় শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তি। অতি গুরুত্ব আমরাও পেয়ে যেতে পারি, কিন্তু অতীব গুরুত্ব আমাদেরও আছে, আমরা দেশের নাগরিক, কিন্তু তারা সকলে মানে অতীব গুরুত্ব এবং তাদের সাংবিধানিক পদ পাওয়া। যেমন আপনি বলেন বিরোধী দলীয় চিফ হুইপ, তারপরে আপনার সহকারী স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। আমার এখন রুমিন ফারহানার কথাটা মনে পড়ছে। তিনি নাকি বলেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনের, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের, বিরোধী দল পাকিস্তানের। তাই যদি হয়ে থাকে তাহলে তো ঠিকই আছে, কারণ এই দেশটা তো আর বাংলাদেশ নেই। তবে আমি অবাক হয়ে গেলাম যে এই দেশটা কি এখন আমেরিকা হয়ে গেল, নাকি বাংলাদেশ আমেরিকা হয়ে গেল, না আমেরিকা বাংলাদেশ হয়ে গেল, এটা আমি বুঝতে পারলাম না। এখন কি আমেরিকানরা রোহিঙ্গাদের মতো বাংলাদেশি পাসপোর্ট পাবে, নাকি বাংলাদেশিরা আমেরিকানের মতো পাসপোর্টধারী হবে, বুঝে উঠতে পারলাম না। সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং উদ্বেগের বিষয় একই সাথে, এখানে পাকিস্তান দিবস পালন করা গেল, এখানে আমেরিকার দিবস পালন হলো, স্বাধীনতা দিবস। ধরেন কালকে যদি আমি আর রাশেদ ভাই আসলেন ফ্রান্সের দিবস পালন করতে, আমি আসলাম ভারতের দিবস পালন করতে। রাশেদ ভাইয়ের হয়তো একটু গালাগালি করবে, পুরো বাংলাদেশ হই হই রই রই পড়ে যাবে। এই যে দেখো, ভারত বাংলাদেশ দখল করে ফেলেছে, অখণ্ড ভারতে ঢুকে পড়েছে বাংলাদেশ। কিন্তু এখন কেউ বলতেছে না এটা অখণ্ড পাকিস্তানে ঢুকে যাচ্ছে, অথবা বলে ফেলছে না এটা এখন আমেরিকার গোলাম হয়ে যাচ্ছে, কারণ আমেরিকার তো এত পাগল হয় নাই আমাদের নিয়ে যাবে, আমাদের গোলাম হিসেবে তারা ট্রিট করতে পারে। বাংলাদেশ এখন আমেরিকার কলোনি, চাইনিজ কলোনি, পাকিস্তানের কলোনি, তুরস্কের কলোনি, এই হিসেবে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর বুকে তারা তুলে ধরতেছে। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালন করার মাধ্যমে আমরা দেখতে পেলাম তা। কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হলে
এটা সম্ভব। কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হলে আপনি কল্পনা করতে পারেন? মানে প্রভুর যদি জুতা, মানে তার জুতা আমেরিকার, আপনি দেখেছেন আমাদের রাজনীতি, আমাদের হিম্মত, আমাদের পররাষ্ট্র নীতি কত দুর্বল, এবং আমরা কত বড় গোলাম ইবনে গোলাম, শুধু গোলাম না, গোলাম ইবনে গোলাম। কারণ খোদ পাকিস্তানি তো আমেরিকার গোলাম, আমরা হচ্ছি পাকিস্তানের গোলাম, তাহলে আমরা হচ্ছি গোলাম ইবনে গোলাম বর্তমান বাংলাদেশের। এইখানে ডোনাল্ড ট্রাম্পের নামে একটা মহিষের নাম রাখা হয়েছে, তাকে কিন্তু কোরবানি দেওয়ার সাহস কারো মুরদে কোলায় নেই। তখন ধর্মও খত্রমে যায় নাই, বাংলাদেশের জাতীয়তাবাদে খত্রমে যায় নাই। কিন্তু ভারতের কোনো গরুর নাম যদি রাখা হইতো, বা কোনো মহিষের নাম যদি রাখা হইতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, নিজের পক্ষে শেখ ফরিদ যদি রাখতো, তাহলে তাকে বেশি বেশি করে টুকরো করা হইতো এবং বেশি বেশি করে কাবাব বানানো হইতো, কিমা বানানো হইতো। আমাদের পররাষ্ট্রনীতি এতই দুর্বল যে একটা মহিষের নাম রাখলে তাকে 3টা ফ্যান দিয়ে 2টা ফ্যান দিয়ে বাতাস করে, তার পিছনে প্রতিদিন হাজার হাজার টাকা খরচ করে। তো আপনি সেই বাংলাদেশের মানুষ কিভাবে আমেরিকার গোলামি না করে থাকতে পারবে? কারণ তারা যে ইরানে গিয়েছে জানাজা পড়তে, এটা কিন্তু আমেরিকা ভালো চোখে দেখে নেই, এটা আবার এরা জানে। তার জন্যই তারা দ্রুত একটা বন্দোবস্ত করলো, এই জামাত বিএনপি মিলে। আমি বলেছি না যে এটা হলো সরকারি দল এবং সরকারি বিরোধী দল, তারা মিলকে জুলকে এক। এরা যে আমেরিকার সাথে দাসখত দিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের যে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী, তিনি খলিলুর রহমান ব্লেজার খলিল, তিনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন, এবং তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর পরেও কিন্তু একবার তিনি বলেছেন। তো আমাদের আসলে এখন রাজনৈতিক মেরুদণ্ড নাই, আমাদের কূটনীতি নাই। কারণ গোলাম উচ্চতায় যত বড় হোক, প্রশস্ততায় যত বড় হোক, বা যত সুন্দরই হোক, গোলামই থাকবে। গোলামের কোনো ক্ষমতা নেই। এই গোলামি প্রমাণ করার জন্য ওই যে মুসলেকা সরকার, যে আমি নামটা দিয়েছিলাম প্রথমে, এই সরকারকে আমি প্রথম বলি যে এটা মুসলেকা সরকার। এই মুসলেকা সরকার আবার প্রমাণ করে দিল যে তারা যে আমেরিকার গোলাম, সেটা প্রমাণ করার জন্যই তারা ওই কাজটা করেছে। যে বাবা গো, আমরা চাইনাতে গিয়েছি, বাবা গো, আমরা ইরানে গিয়েছি, আমরা কিন্তু তোমারও গোলাম, মানে আমেরিকার গোলাম, এটা বোঝানোর জন্যে তারা এই কাজটা করলো। তবে আপনাকে বলে রাখি, আমি কিন্তু বাংলাদেশে যেদিন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে, ভারতের স্বাধীনতা দিবস আমি পালন করব বাংলাদেশে। তখন দেখবেন আমাকে কি গালাগালিগুলোই না করে। কিন্তু এখন কিন্তু সব চুপ, মসজিদের মোল্লা চুপ, সিংকু বামেরা চুপ। শুনলাম যে সিংকু বামেরা নাকি কেউ একটু প্রতিবাদ করেছে যে কেন বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, একটু প্রতিবাদ। ফরিদ ভাই, এই আপনার বামেদের নিয়ে আলোচনা আমরা করব সেকেন্ড স্টেপে। এখানে একটু যেটা আপনি বলছিলেন, এটা একটু খোলাসা করি। আপনি বলছিলেন ইরানে যেই প্রতিনিধি দল গেল, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখবে না। আবার চীন সফরে গিয়ে চীনের সাথে বেশ কিছু এমওইউ স্বাক্ষর করে আসছে, সেটাকে কাভারেজ দেওয়ার জন্যই কি একেবারে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে একেবারে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে দিল ওদেরকে, নাকি অন্য কিছু? না, এটাই এইখানে তারা বুঝাই দিল, আমি ইরানে যতই যাই, চাইনাতে যতই যাই, যত চুক্তি করি, আমেরিকা আমি তোমার গোলাম, এটা বলে দিয়েছে। পাশাপাশি ভারতেরও ভয় দেখাইতেছে যে ভারত, আমাদের পাশে কিন্তু ইরান আছে, আমাদের পাশে চাইনা আছে, এই দেখে আমেরিকাও আছে, গোলামি করে প্রমাণ করে দিতেছে। কিন্তু এটা যে বুমেরাং হয়ে যাবে এখন, এটা কিন্তু সরাসরি রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ রাষ্ট্র নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করবে। পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটেছে। তাহলে বিষয়টা একটু তাহলে অন্যদিকে যাই। সেটা হলো, এই যে বললেন বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না, তো ইরান কি যে চায়নার কাছে আশা করছেন যে বাংলাদেশের ওই তিস্তা ব্যারেজ করে দিবে, ওদিকে কি করিডোর বানাবে, আমাদের কি বলে মংলা বন্দরে বিনিয়োগ করবে, আরো কিছু প্রজেক্ট তো আছে 11টা। তো এই চায়না কি বিষয়টাকে কি ভালো চোখে দেখবে? শোনেন, আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেস্তে না পায় গোর। বাংলাদেশের দশা হবে তাই।
আর একটু পরিষ্কার করে যদি বলি একসাথে দুই নৌকায় পাড়া দেওয়া যাবে না, দুই পাড়া খাওয়া যাবে না। তো চায়নাকে খুশি করতে চেয়েছে, ইরানকেও খুশি করতে চেয়েছে, আমেরিকাও খুশি করতে চেয়েছে, আবার ভারতকেও খুশি করতে আবার 1000 কেজি আমও পাঠিয়েছে। তো এইরকম কূটনীতি, এটাকে যদি আপনি মনে করেন যে আমি মিলেমিশে থাকতেছি, এটা মিলেমিশে থাকা বলে না, এটাকে বলে কেচোর মতো মেরুদণ্ডহীন আপনি তাই এরকম করে চলতেছেন। এইটা করে আপনি মন পাবেন না, না আমেরিকার মন পাবেন, না চায়নার মন পাবেন, না ইরানের মন পাবেন। ইরান কিন্তু বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশ সরকারের ইরানের প্রেক্ষিতে বিবৃতিতে তারা সন্তুষ্ট নয়, প্রকাশ্যে বলেছে। চায়না বলেছে বাংলাদেশে কোনো আভ্যন্তরীণ বিদেশি শক্তির আভ্যন্তরীণ হস্তক্ষেপ মেনে নিবে না। আমেরিকা বলেছে বাংলাদেশে চায়নাকে ঠেকাতেই তারা এসেছে। তার মানে বুঝতে পারতেছেন তো আমরা কোন দিকে যাচ্ছি। আমরা হয়ে গেছি এখন গনিমতের মাল, অথবা গরিবের সুন্দরী বউ সকলের ভাবি হয়ে গেছি। এটার ফলাফল আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। আপনি ছোট দেশ হন, বড় দেশ হন, আপনার মেরুদণ্ড শক্ত থাকতে হবে। আপনি হ্যাঁকে হ্যাঁ বলতে হবে, নাকে না বলতে হবে, চোখের সাথে চোখ রেখে। আপনি যদি মনে করেন গোলামি করে আপনি টিকে থাকবেন, তাহলে পৃথিবীতে সব গোলামেরাই টিকে থাকতে পারতো। গোলামি করে কোনো দিন টিকে থাকতে পারবেন না আপনি, কোনো দিনই না। তো বাংলাদেশ যে গোলামির এবং যে মিলিজুলি, যে দোস্তি না ঝুটে দুশ্মনী না টুটে এই ফাতরামি করবে, ওটা তারা বুঝে ফেলেছে বাংলাদেশের অবস্থান কি। না আপনি চাইনিজ সহযোগিতা পাবেন, না আমেরিকান সহযোগিতা পাবেন। ইরান তো নিজেই দরিদ্র রাষ্ট্র আরবের পাশে, তা তো সহায়তা করার ক্ষমতাই নেই। রইল বাকি ভারত। আপনি ওইখানে আম যতই দেন কোনো কাম হবে না। ভারত কিন্তু বুঝে ফেলেছে আপনার চরিত্র কি, আমার চরিত্র কি, রাশেদ হায়দারের চরিত্র কি, বাংলাদেশ, এগুলো কিন্তু ভারত জানে। ভারত অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতিতে একেবারে ধীরে সুস্থে মেপে মেপে সে কদম ফেলে। তাকে আপনি যতই চালাকি করেন তার সাথে পারবেন না। আর আমেরিকার সাথে তো পারবেনই না। আমেরিকা তো ধর্মুরগি করজব এই নীতিতে বিশ্বাসী, তার যখন যা দরকার তা সে করে ফেলবে। বরং আমেরিকাকে আপনি বুঝিয়ে দিলেন যে তিনি এত মানে সে দেখলো, আমেরিকান সরকার দেখলো যে বাংলাদেশকে আমরা যত বড় গোলাম মনে করেছি, এরা তার চেয়ে বড় গোলাম। এটা বরং প্রুভ হয়ে গেল। এবং এর জন্যে আমাদের ভুগতে হবে, জাতিকেও ভুগতে হবে, বাংলাদেশের জনগণকেও ভুগতে হবে, দেশকেও ভুগতে হবে। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাইয়ের কাছেও আসি। রাশেদ হায়দার ভাই, ফরিদ ভাই যেটা বললেন যে টোটালি বাংলাদেশের একটি নতজানু নীতি বাংলাদেশ ধারণ করে, যার কারণেই বাংলাদেশের এই যে এত বড় লজ্জাস্কর ঘটনা বাংলাদেশে ঘটে গেল, যেটা বাংলাদেশের মহান জাতীয় সংসদের যে সার্বভৌম এই সংসদ, তার দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন এবং সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকা, এমনকি সেখানে বক্তব্য রাখা। আপনারও কি তাই মনে হয়? কেন বাংলাদেশ এতটা নতজানু নীতি ধারণ করলো? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকে, শ্রদ্ধেয় ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী সকলকেই আন্তরিক অভিনন্দন। আমাদের ফরিদ ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করার কিছুই নেই। আপনি দেখেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের নরহত্যা, গণহত্যা যা কিছুই ঘটছে, সরাসরি আমেরিকান অস্ত্র যেগুলো পাকিস্তানকে পাঠাইছে, পাকিস্তান সেগুলো দিয়ে চালাইছে। সেই আমেরিকা ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত তারা চাইছিল বাধ্য করতে যে ভারত যাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে সাহায্য না করে, যাতে এই দেশ স্বাধীন না হয়। এরপরও দেশ যখন স্বাধীন হয়ে গেছে, আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরার আগ পর্যন্ত, মানে 15ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। স্বীকৃতি দিয়েছে অক্টোবরে 1972 সালে। বঙ্গবন্ধু যখন খাদ্য সহযোগিতা চাইল বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো থেকে, তখন এই আমেরিকা 193 জন পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা যারা বাংলাদেশে ছিল তাদেরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে খাদ্য দিবে বলছিল। এই সে আমেরিকা যার পররাষ্ট্রমন্ত্রী নিক্সন বলছিল যে আমরা তলাবিহীন ঝুরি বাংলাদেশকে। সেই আমেরিকা নাকি আজকে জামাতার আমির বলে যে অকৃত্রিম বন্ধু। কে আমেরিকা? এটা কিভাবে সম্ভব? আমার কথা হচ্ছে, এই প্রোগ্রাম ওরা যদি পুরো ঢাকা স্টেডিয়াম ভাড়া নিয়ে, ঢাকাতে একটা বড় স্টেডিয়াম, মিরপুর টিপু স্টেডিয়াম ভাড়া নিত, আমেরিকার সেই বিখ্যাত গায়ক বিটলসকে আনতো, যারা গায়ে লাভ মি ডু, ইউ নো আই লাভ ইউ, ক্রেজ,
শাকিরাকে আইনা প্রোগ্রাম করাইতো, সরকারি খরচে করাইতো, তাতেও কোনো দুঃখ ছিল না, কোনো সমস্যা নেই, হইতেই পারে, এটা যে কারো থেকে হইতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার সংসদ ভবনের যে জায়গায়, সেখানে আমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় বিভিন্ন মন্ত্রীরা শপথ বাক্য নেয় যেখানে, সেই জায়গায় কেন এটা? ওই যে ফরিদ ভাই বললো না যে অর্ধেক গেছে ইরানে জানাজা পড়তে, আর অর্ধেক এখানে এসে তাড়াতাড়ি কাজে এটা লেবেল দো। কাহিনীটা কিরকম হয়েছে জানেন? একটা হিন্দি ছবি দেখছিলাম, দেরি হয়েছে, মাঝে মধ্যে এখনো আসে। এটা হচ্ছে নায়কের লগে একজন চামচার মতো আছে, তো এরা চুরি বাটপারি ধান্দা করে টাকা টুকা আনে, তো এক জায়গায় ভাগ করতে বসে, তো ভাগ করার পরে ভাগ করবো, কত আসছে, এখানে 1.5 লাখ টাকা আছে, আর স্বর্ণ আছে 0.5 কেজির মতো। তো স্বর্ণ হাত দিয়া দেখলো, দেখে গেলো যে ঠিক আছে, স্বর্ণ তুইও নিস না, আমিও নিব না, এটা আমরা ভগবানের দিই। কেন ভগবান রে? ভগবান না বাঁচালি কি তুই বাইচাইতে এইসব স্বর্ণ গয়না নিয়া? উপরের দিকে মারছে, পয়রা গেছে, ভগবান তুমি নিবে না, আমার রাখতে হবে, ঠিক আছে আমি রাখি। টাকা ভাগ করে, অর্ধেক, তোমার 50, আমার 50, ঠিক আছে। আচ্ছা আমি তো বুদ্ধি দিছি না তোমারে, এখান থেকে আরো লইয়া লইল 45, আছে কত? 5,000। 5,000 কেমনে তোর কাছে থাকে? তুই এর আগে আমার থেকে চাটা খাইছিস না? এই করতে করতে সবই নিয়ে আসে। এখন ঠিক বাংলাদেশের অবস্থা এরকম। ওইদিকে চায়নারে খুশি করতে গেছে, প্রথম বৈদেশ সফর চায়না, ঠিক আছে ভাই আপনাদের সাথে সব মেমোরেন্ডাম সাইন হলো। মেমোরেন্ডাম সাইন মানে কিন্তু চুক্তিও না, মেমোরেন্ডাম মানে টাকাও না। আপনি ঠিক আছে আপনি এটা কইরা দিবেন। এখন দেখলো যে আমেরিকা তো খেপা, আমেরিকারে কি করতে হবে? এই যে করলো। চায়নার অবস্থান আর বাংলাদেশের অবস্থানটা একটু বুঝেন। চায়না যে কি শয়তান, $70 বিলিয়ন চায়না ইনভেস্ট করছে পাকিস্তানের বেলুচে, এটা বন্দর, কি জানি বন্দরটার নাম ভুলে গেছে, চাবার না, চাবার তো ইন্ডিয়া, সরি বেলুচের এই ইনভেস্টটা করে ওখান থেকে রোড নিয়ে গেছে সরাসরি কই পর্যন্ত? চায়না পর্যন্ত। বেলুচ যখন এই যে গত 1 বছর যাবত বেলুচ যখন খেপলো যে তাদের বিভিন্ন জিনিসপত্রগুলো চায়নায় চলে যাবে, তারা কি করলো? রোড উড়াই দিল। সেই বন্দরে পাকিস্তানের কোস্ট গার্ডের 30 জন সেনা অফিসার মারা ফেলালো বেলুচ। পাকিস্তানের সেনাবাহিনী মানে গার্ড দিতে যায় না, চায়নার এই $70 বিলিয়ন এখানে ভেস্তে গেছে। এখন তাদের আরেকটা রোড কি আছে, মায়ানমার টু চায়না টু ঢাকা। এই একটা জিনিস খেয়াল করছেন, ঠিক আজ থেকে 10-12 দিন আগে মায়ানমারের যে বর্তমান জান্তা, সে ভারত সফর করে গেছে, সে চলে গেছে ওইখানে। আছে কতদিন এই যে মায়ানমারের এই যুদ্ধ চলতেছে, তো আজকে আমরা প্রায় সেই 91 সাল থেকে দেখতেছি। 91 সাল থেকে রোহিঙ্গা, তো সে 91 সালে অল্প 50 না 60 হাজার রোহিঙ্গা ছিল, 96 সাল পর্যন্ত এটা বাড়লো, এরপর আস্তে আস্তে বাড়তে 12 লাখ। আপনি কি আজ পর্যন্ত কখনো শুনছেন যে মায়ানমারের জান্তা তাদের বিমান বাহিনী দিয়া বর্ডার এরিয়ায় বোমা ফালাইতে, বর্ডারে বোমা ফালাইতে শুনছেন? কিন্তু চায়নার ওইখান দিয়ে ওই করিডোর দরকার, যেটার জন্য আমাদের এখন সিগনেচার হবে করতে, ওই করিডোর দিয়া যাবে, ওইখানে বোমা ফালাইছে। চায়নার সামরিক জান্তারে হেল্প করে কে? আমেরিকা। পাকিস্তানের বেলুচরে হেল্প করে কারা? সব কিন্তু ইরান হয়ে আসুক আর যেখানে হয়ে আসুক, সব অস্ত্রই কাদের? সব সেই আমেরিকান। আফগানিস্তান লাগিয়া বইছে বর্ডারে পাকিস্তানের সাথে, সেখানে হেল্প করতেছে কারা? ইঙ্গিত পেছনে আমেরিকা। চায়না যত জায়গায় যাইতেছে সব জায়গায় কিন্তু আমেরিকা বাগড়া দিতেছে। এখন আমরা এখনো বুঝতেছি না বা বুঝি না, আমরা খুব স্বপ্ন দেখতেছি হ্যাঁ যে ভারতের সাথে বন্ধুত্ব করার চেয়ে চায়নার সাথে বন্ধুত্ব করা মনে হয় আমাদের জন্য লাভজনক, এটা আমরা চিন্তা করতেছি। বাস্তবে উল্টা। কিন্তু বাস্তবে যে না চায়নার সাথে বন্ধুত্ব হবে না আমাদের আমেরিকার সাথেও বন্ধুত্ব হবে, কারণ আমেরিকা আছে ধান্দায়। ভারতের বাজেটে দেখেন বন্ধুপ্রতিম রাষ্ট্র যেগুলো আছে, বাংলাদেশ, নেপাল, তারপর আরো যা যা আছে, এদের জন্য আলাদা একটা বরাদ্দ থাকে, থোক বরাদ্দ, যেটাকে সহযোগিতা, মানে এইটা ফেরত দিতে হবে না, এই পয়সা আপনি প্রকল্প তৈরি করবেন, ভারত দিবে, খরচ করেন, হিসাবও নাই, দিতেও হবে না। চায়না আজ পর্যন্ত এরকম কোন বাজেট আপনার জন্য বরাদ্দ দিছে ভাই? পাকিস্তান দিছে, পাকিস্তানের সংসদরা। এই যে 2 দিন আগে পত্রিকাতে পড়লাম যে পাকিস্তান থেকে চাউল আনতেছে,
সেই চাউল পচা চাউল, যে চাউল এখানে আনা পর্যন্ত খাওয়া যাবে না। আমেরিকা থেকে গম আনতেছে $70 বেশি করে। এগুলো কিছুই বুঝেন না, এখনো মানুষ হয়তো বুঝে না, কিন্তু অল্প কিছুদিনের ভিতরে বুঝবে। কারণ এই যে আমেরিকার তাবেদারি, মানে আমেরিকা ওই যে বলছে না দিল্লি না ঢাকা, এতদিন কইছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এখন কয় যে এই আজাদি না গোলামি, আমেরিকার পাঁচাটি। আমেরিকার পাঁচাটা মাত্র শুরু হয়েছে, সামনে আরো চাটাচাটি দেখবেন, মানে এই চাটাচাটির কোনো শেষ নাই। এখন আমাদের প্রধানমন্ত্রী সে তারেক রহমানের বাড়ির ভিতরে বা তারেক রহমানের কার্যালয়ের ভিতরেও আমেরিকান ফ্ল্যাগ ঝুলাইয়া স্বাধীনতা দিবস পালন করতে পারে, কোনো সমস্যা নেই, এটাও দেখতে থাকেন এবং দেখবেন। আজকের দিনে এই যে আজকে 6 ঘন্টা আগে কি হইলো পার্বত্য চট্টগ্রামে, শুট আউটে 3 জন নিহত, বিভিন্ন পত্রিকায় আছে, কিন্তু নেক্সট খবরটা দেয় নাই 13 জন সেনা অফিসার নিখোঁজ। কোথায় এরা? আমাদের 13 জন সেনা অফিসার কোথায়? 3 জন না নিহত হয়েছে শুট আউটে। তো সবকিছু মিলে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে যতই দালালি করেন আর যাই করবেন করেন, জামাত ইয়ের দালাল, পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, এটা সবাই জানে। কারণ এ যত ধরনের মৌলবাদী সংগঠন পৃথিবীতে আছে সবগুলার সৃষ্টিকর্তা হচ্ছে যে আমেরিকা। গতকালকে একটা খবর আর একটা ভিডিও সহ দিছে অনেক পত্রিকায়, সেখানে 5 জন ছেলেকে দেখা যাচ্ছে যাদেরকে মৌলবাদী কর্মকাণ্ডের কারণে গ্রেপ্তার। ওরা কি জানি ঢাকার কি জানি একটা বালুর মাঠ না কি আছে, যেটাকে নাকি মিনি কক্সবাজার বলা হয়, যাত্রাবাড়ি ব্রিগেডের ট্রেনিং দিতেছে। ফাতা ব্রিগেডটা কাদের? ফাতা ব্রিগেড কোনটা? ওই যে ইসরায়েলের রাষ্ট্রদূত যে কইছিল যে ইয়ে আছে, হামাস আছে এখানে, এটা কি খুব ভুল বলছে? এখন ফাতা ব্রিগেড বাইরে, আর যাদের চেহারা ওগুলারে দেখলেই বোঝা যায় যে এরা জঙ্গি ট্রেনিং করতে। গোয়েন্দা তদন্ত দরকার নাই, গোয়েন্দাদের সরান, আমারে খালি বাংলাদেশের মানুষের একের পর এক ছবি দেন, আমি আপনারে ওই যে কয়া দিতার মধ্যে এটা জঙ্গি, এটা জঙ্গি না, এটা জঙ্গি, এটা জঙ্গি না, এভাবে কয়া দিতার, এবং তার মধ্যে 99% জঙ্গি পাইবেন। সুতরাং এই যে জঙ্গি আবার এখন কালকে যে আবার জঙ্গি তো বলে নাই বাংলাদেশে, ধরে কেমনে ভাই এখন? তো এগুলা সব আমেরিকা যে কি চাল চালতেছে আর কি করবে বাংলাদেশের, এটা বুঝবেন। তবে হয়তো আপনারা হয়তো মনে করেন যে কি বুঝবো কোন ভাই, কালকে হয় না কেন, পরশু হয় না ভাই, জিও পলিটিক্স, রাজনীতি, এগুলো একটু সময় লাগে। এটা 2 মাস 6 মাস 2 বছরের ভিতরে হয় না, সময় লাগে। অনেক বছর স্বাধীনতা চিল্লাতে ওই 71 সালে স্বাধীন হয়েছিল, মানুষ তো মনে করছে ভাই 9 মাসেই স্বাধীন হয়ে গেছে, না, তার আগে 6 দফা আছে, এর আগে আরো কত কিছু আছে, এগুলো হিসাব করলে বুঝবেন যে কি। এই হচ্ছে কাহিনী, দেখতে থাকেন। এবং আমাদের যে পররাষ্ট্র নীতি, আপনারা কিভাবে কোন পররাষ্ট্র নীতি, আমাদের তো কোনো নীতিই নাই, নীতিহীন রাষ্ট্র এই মুহূর্তে। আমরা গোলামির জিঞ্জিরা অলরেডি আবদ্ধ, আমাদের কোনো নীতি নেই। ওরা যেই নীতি আমাদের বলবে আমরা সেই নীতি মানিতে বাধ্য। রাশেদ হায়দার ভাই যেটা বলছেন সেটা হচ্ছে আপনার শুরুতে এবং মাঝখান থেকে যে আমাদের আসলে পররাষ্ট্র নীতি বলতে কিছুই নেই, যেটা হচ্ছে কাউকে ব্যালেন্স করছি আমরা আম দিয়ে, কাউকে ব্যালেন্স করছি ইজ্জত দিয়ে। মানে মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতা দিবসের স্পেস দিয়ে, যেটাকে আমি বলছি রাষ্ট্রের ইজ্জত দিয়ে। জি, নিঃসন্দেহে যাচ্ছেন একদম। যদি আমি এক কথায় বা দুই সেন্টেন্স, না এইটাকে আপনি ইজ্জত বললেন না, যে জাতীয় সংসদ ইজ্জত না, এটা হচ্ছে যে ওই যে স্বর্ণ, ওই যে বাটপারে স্বর্ণ উপরের দিকে ফালাইয়া গেছে, ভগবান আপনি নিবেন না, আমারে দিছেন, ঠিক আছে আমি রাহি। তো এরাও আমেরিকারে আইনা যে স্যার দয়া করে যা করেছি ভুল করেছি পায়ে ধরে মাপসায় আপনাদের জন্য বিশাল প্রোগ্রাম করে দিচ্ছে, প্রয়োজনে স্যার। ফরিদ ভাই আরেকটা কথা বলেছেন, ফরিদ ভাই আরেকটা কথা বলেছেন, 2 নৌকায় পা দিলে কি গতি হয়, অনেকটা এইরকম যে ব্যালেন্সটা আপনি কাউকে আম দিয়ে করছেন, কাউকে ইজ্জত দিয়ে করছেন, যাকে যেটা দিয়ে করার চেষ্টা করছেন, ফাইনালে নীতিটা কোথায়? রাষ্ট্রনীতি হলো না, এটা তো অনেকটা একদম উপর থেকেই দেখা যাচ্ছে। না বললাম যে বর্তমান সরকার দুইটা কাজ করলে ভালো আসবো। জি বলুন। এই দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে যে 120 ফিটের ডোনাল্ড ট্রাম্পের একটা মূর্তি দাঁড়া করাইতে জাতীয় সংসদ ভবনের সামনে,
যেখানে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের পায়ের তলায় থাকতারে, এই মূর্তি কেউ ভাঙতে যাবে না, কারণ বানাইতেছে তো মৌলবাদীরা। আর দ্বিতীয় স্ট্যাচু অফ লিবার্টি আছে না, ওইটার একটা 160 ফিটের স্মৃতিসৌধের সামনে দিবে। তো শিক্ষা অনির্বাণ তো বন্ধ, আমাদের শিক্ষা অনির্বাণের সেই গ্যাস হয় না, স্ট্যাচু অফ লিবার্টির পেছন দিয়া লাগাই দিবে, আর ওই যে টর্চ লাইট ধরা ওইটার মধ্যে আগুন দিব, আগুন দিয়া জ্বালাই দিব। ডোনাল্ড ট্রাম্প খুশি, আমেরিকা খুশি, অসুবিধা কি? দুইটা কাজ করতে পারে। জি, ফরিদ ভাইয়ের কাছে যাই। যে ফরিদ ভাই একজন কমেন্ট করেছিলেন, আমাদের এক দর্শক আপনার সম্পর্কে একটা কমেন্ট করেছিলেন। আমি যদি কমেন্টটা দেখাই, আমার নেট লাইনে আজকে একটু প্রবলেম হচ্ছে, কমেন্টটা শো হতে একটু টাইম নেয়, আমি পড়ি। ফরিদ ভাই গতকালকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি প্রসঙ্গে যে আলাপগুলো বললেন, এতে প্রমাণ করেছেন আপনার মতো মানুষের জন্য এখনো বোঝা যায় পৃথিবীতে মুসলমানের মধ্যে ভালো মানুষ আছে, মুসলমানের মধ্যে ভালো মানুষ আছে। জি ফরিদ ভাই, এটা কমেন্ট। আমাদের আলোচনা এটা না, আমার আলোচনার বিষয়টা আপনার বক্তব্যে বামেদের কথা আসছিল। বামেদের এক নেতা বর্তমান মন্ত্রিসভায় আছেন, জুনায়েদ সাকি। মন্ডবাম। আবার বামেদের আরেকটা সিপিবি, যেটা তারা বলেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে সিপিবি কি ওখানে দাওয়াত পায়নি এজন্য নিন্দা জানাচ্ছে, নাকি জি জি, এই তো বিষয়টা হাসির নয় ফরিদ ভাই? ফরিদ ভাই, আমি আপনার কাছ থেকে, আপনি এর ভিতরে ছিলেন তো, এই বামেদের ভিতরে ছিলেন কিংবা হয়তো এখনো থাকতে পারেন, আমি অদ্ভুত জানি না। এটা কি ওই অনুষ্ঠানে উনি দাওয়াত পাননি এজন্যই কি এই নিন্দা আর ক্ষোভ, নাকি উনি এটা সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা ভেবে উনি লজ্জা পেয়ে এই ক্ষোভ জানিয়েছেন? আপনার কাছ থেকে শুনবো ফরিদ ভাই। খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং আমাকেও মোটামুটি কাঠগড়ায় দাঁড় করে ফেলেছেন। আমি দেখলাম আপনি যখন সেই খোঁচাটা আমাকে দিলেন, ডক্টর ইউনূস এবং পিনাকির পড়শি কিভাবে আমাকে, হায়দার ভাই কিভাবে দেখলেন তরাসের হায়দার, দেখলেন তো আপনি, প্রিয় দর্শক আপনারাও দেখলেন, উপস্থাপকও দেখছে। ভাই আমি কিন্তু গুপ্ত পাম না, নাম্বার ওয়ান। মজার বিষয় হলো আপনি যে কথাটা বলেছেন, আপনি মেরে মুকাবাদ ছিন লিয়া, আমি আপনাকে এই কথাটাই বলতাম, যদি এখন আমাদের মহান কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, আর এক মহান কমরেড আমাদের কমরেড প্রিন্স, আর এক মহান কমরেড কাভি, এদেরকে যদি, আমি কিন্তু আবার কুত্তা কাভি বলি নাই, কাভি বলছি, কমরেড কাভি, আবার কেউ কুত্তা কাভি ধরে নিয়েন না ভাই, কুত্তা কাভি আরেকজন লোক। তো যাই হোক, মনে করাই দিলাম আর কি, কেউ ভুল বুঝতে পারে তাই। আবার আপনারা আবার বললেন না যে আমি আসলে কুত্তা কাভিরে, কমরেড কাভিরে কুত্তা কাভি গেছি। রাশেদ ভাই আসতেছে, দেখতে পাচ্ছেন, এর লক্ষণ কিন্তু ভালো না। সে বুঝাইতেছে আমি কমরেড কাভিরে কুত্তা কাভি বলতেছি। না ভাই, আমি তা বলি নাই। যাই, যেটা বলতেছিলাম সেটা হলো যে ওনাদের যদি মন্ত্রিত্ব দিতেন তাহলে ঠিক ওই যে বামদের ব্যাগটা না, বামদের জুতাটা না, বামদের পৃষ্ঠপোষকতায়, বামদের ব্যাগটা না, জুনায়েদ সাকির মতো তারাও যদি এমপিত্ব মন্ত্রিত্ব পেয়ে যেত, ট্যুর শব্দটি করতো না, বরং তারা ওইখানে গিয়ে উপস্থিত থাকতো। নতুন মৌলবীদের যেমন ফতর অভাব নাই, বামদের তেমন ফতর অভাব পাবেন না। বাম রাজনীতিতে কখনোই আপনি শুধু হিন্দুত্ববাদী নয়, বাম রাজনীতিতে আপনি পৃথিবীর কোনো মৌলবাদী রাজনীতিকে আপনি সাপোর্ট দেওয়া তো দূরের কথা, আপনি তার সাথে পীড়িতও করতে পারবেন না। এটাই বাম রাজনীতি। কিন্তু আমরা কি দেখি, বাম রাজনীতিদের জঙ্গি হামাসের পক্ষে তারা সিকরি করে, আমরা দেখেছি। অথচ আজকের সর্বশেষ খবর জানেন, জঙ্গি হামাস গোষ্ঠী কিন্তু বলে দিয়েছে তারা গাজার যে কর্তৃত্বের দাবি তারা ছেড়ে দিয়েছে। সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি। 2023 7 অক্টোবর যখন পাঙ্গুরার ভাঙ্গুরা বললো আবাবিল পাখি যাইতেছি ইসরায়েল দখল করতে, আমরা কিন্তু বলেছিলাম বাবা রে, মৌসাকে তো ঢিলটা দিলা, একদিন কিন্তু গাজা থাকবে না, কিন্তু এত তাড়াতাড়ি সত্য হবে এটা আমরা জানতাম না। আপনার কথা বলি, যখনই এই মৌলবীদের মতো এদের ফতর অভাব নাই, এই বামদের, যদি বামের এখন সরকারে থাকতো, কি সুন্দর চমৎকার একটা বামপন্থের ওই পুঁজি বা কাল মার্ক্সের পুঁজি
মার্কস এঙ্গেলসের আরো বই এনে সেগুয়ে ভাড়া, তারপর ফিদেল ক্যাস্ট্রো, লেনিন, স্ট্যালিন, মাওবাদী, মাও সেতুং, এদের দিয়ে একটা খিচুড়ি পাক করে বলতে এই যে দেখো এই কারণে যাওয়া যাবে, এই কারণে আমরা গিয়েছি। মৌলবীদের মতো ফটো, মৌলবীরা দেখেন না এখন জামাত এখন ফতোয়া দিতেছে না আমেরিকার পক্ষে, অথচ এই জামাতের এই মিছিল করেছে রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, স্লোগান দেয় নাই? এই বাংলাদেশে দিছে। তারা কি স্লোগান দেয় নাই তারা হবে তালেবান, বাংলা হবে আফগান? স্লোগান কি দেয় নাই? তারা কি স্লোগান দেয় না যে শিয়ারা কাফের, সেখানে আবার জানাজা করতে যায়? কত বড় বাট পারে! আমেরিকা যাকে মেরে ফেলছে তার জানাজা করে আবার আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। কত বড় বাট পারি জামাতিরা! তো এই যে যে আপনি যে কথাটা বললেন, বামপন্থীরা এরা যদি ক্ষমতায় থাকতো আর বলতো না। জুনায়েদ সাকি, আরে বাপরে বাপ, কত বড় বিপ্লবী রে ভাই! বোঝা গেল যে মানুষ ততক্ষণ বিপ্লবী থাকে যতক্ষণ ক্ষমতায় না যায়। তাই আমি দোয়া করব আগামীতে সব বিপ্লবীরা যেন ক্ষমতার বাইরে থাকে। আমারও ইদানিং ভয় করে যদি কখনো সাকির মতো এমপি মন্ত্রী হয়ে যায়, ভিপি নুরার মতো, আমিও বোধহয় এরকম হয়ে যাবো। তাই আমার ওই আশা শখ মাইতে গেছে, মনে হয় আমিও এরকম হয়ে যাব। বিশ্বাস করা যায় না, কারণ জুনায়েদ সাকির মতো মহাবীর দুর্বল সিংহ, খায় পন্থা ভাঙে জিগার ডাল, দুই হাতে টাইনে সিরে মাকড়াসার চাল, এরকম মহাবীর কমরেড জীবনে কোনোদিন একটা মেম্বার হইতে পারবে না, তার জামানত হারাবে, সে এখন এমপি মন্ত্রী। এই বাটপাড়েদের যত বিপ্লবী বক্তব্য দিত এই বামেরা যখন জুনায়েদ সাকিকে ফ্লোর দিত, আমাদের পিছনে দাঁড়ায় থাকতে দিত না। এইরকম মহাবীর এই জুনায়েদ সাকির পিছনে দাঁড়ায় থাকলে তারা নিজের, এরা কিন্তু পয়দা করছে বামেরা। এই জুনায়েদ সাকিকে সে কিন্তু বামদের পয়দা, সে হলো বাঁয়ে সিগন্যাল দিয়ে ডাইনে মোড় নিয়ে ভাগছে, ওই যে ভারতের কমরেড কান্নাইয়ার মতো। মানে বামপন্থী রাজনীতি মহাবিপ্লবী, আমি বলেছিলাম এটা ভাগবে। কমরেড কানাইয়ার কথা ভারতের, আমি বলেছিলাম এটা ভাগবে। জুনায়েদ সাকির সাথে আমি কোনো ছবি তুলি নেই কোনোদিন, ওদের ছবি তুলে দিছি, মহান নেতারা থাকলে ছবি তুলে দিতাম ভাই। অনেকে বলে না 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 জুনায়েদ সাকির ছবি তুলবো না, কারণ এটা বাট পার 2 দিন আগের পরে ভাগবে। কেউ বিশ্বাস করেনি, ভেগেছে তো, ভাগবে। কারণ এরা হচ্ছে ওই যে রাশেদ সাহেব কত সৎ লোক, মাসুর সাহেব ছি 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 ছি, কোটি কোটি টাকা ঘুষ খায়, হাই রে রাশেদ সাহেব সৎ লোক। রাশেদ সাহেবের চাকরি দিয়েছেন মাদ্রাসার মসজিদের ইমামের ঘুষ দেয় কারা? রাশেদ সাহেবের মাসুর সাহেবের মতো সচিব বানান না, তারপরে না বুঝবো রাশেদ সাহেব মাসুর সাহেব হয় কিনা। ওই রকম ক্ষমতায় যাওয়ার আগে সব বিপ্লবী এখন চেনা শেষ। জুনায়েদ সাহেব জামাত প্রমাণ করে দিয়েছে, ক্ষমতায় গেলে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকেও তারা খারিজ করে দেয়, হিন্দুদের দিয়ে আল্লাহর আইন কায়েম করতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইলেকশনের আগে বলে যে না না আমরা শরিয়া আইন চাই না, কিন্তু সারা জীবন বলে এটা তারই পাল্লা হইলো আল্লাহর মার্কা। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সামনে গেলে না 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 আমরা তো শরিয়া আইন চাই না, আমরা গণতন্ত্র চাই। জুনায়েদ সাকিরে দেখলাম ভূতের গলি, ঠিক আছে, নীলক্ষেতের আশেপাশে ভূতের গলি, মোতার প্লাজা দিকে, ওইখানে হাই রে বিপ্লবী অফিসটে ভাই, বাবা রে বাবা, মহান বিপ্লবী। এখন দেখলাম সেই বিপ্লবী ক্ষমতা পাওয়ার পরেই ঠান্ডা। তার মানে আপনার যখনই ঘুষ খাওয়ার চাকরি দেওয়া হবে তখন আপনার সততা ওই পর্যন্ত সে, অর্থাৎ সুযোগের অভাবে সৎ, সুযোগ পেলেই আপনার চরিত্র প্রকাশ হয়ে যাবে। যাও একটু ভরসা ছিল সিরাজুল ইসলাম এমেরিটাস অধ্যাপক সিংকু বামে আজম, তিনি আমারও শ্রদ্ধেয়, আমিও তাকে মান্য করি, কারণ তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, কোনো সন্দেহ নেই। উনি তার ব্যাগ টেনেছেন, আমি মনে করতাম তার ব্যাগ টানো সৌভাগ্যের কাজ, কারণ সিরাজুল ইসলাম চৌধুরীর ব্যাগ টানলেও বাংলাদেশ মন্ত্রী হয়ে যেতে পারে, তারপর এমপি হইতে পারে, তার প্রমাণ হলো জুনায়েদ সাকি। কিন্তু পাট পারোয়েরা হয় ঠিক চিঙ্কুবামদের মতোই। চিঙ্কুবামেরা সবচেয়ে বড় আমেরিকার বিরুদ্ধে, কিন্তু এখন সব আমেরিকার দালাল। দৃক শহীদুল ফটোগ্রাফার মস্ত দালাল, ফ্রড মাজাহার চিঙ্কুবাম মহাদালাল, জুনায়েদ সাকি মহাদালাল, আনু মোহাম্মদ আরো বড় দালাল। মানে যত বড় বাম তত বড় আমেরিকার দালাল। আমাদের বলে ভারতের দালাল, আমরা আমেরিকার দালাল। আমরা না ভারতের নাগরিকত্ব নিয়েছি, আমরা না আমেরিকার নাগরিকত্ব নিয়েছি। এখন বলবেন যে তোদের তো মুরদে কোলাবে না। এখন আমাদের হায়দার ভাই বলতে তোমার কি ফরিদ মুরদে কোলাবে ফ্রান্সের নাগরিক হওয়া? আচ্ছা মানলাম, উগান্ডার নাগরিকত্ব নিতে পাওয়ার মতো মুরদ অন্তত শেখ ফরিদের আছে, তাই না? আর আমারও তো আপনারা ভারতের দালাল বলতে বলতে তো মোটামুটি ফেনা তুলে ফেলেছেন। ভারতেরও তো নাগরিকত্ব নিতে পারি, তাই না? কিন্তু আমরা কিন্তু যাই নাই, আমরা নাগরিকত্ব নেব না। আমরা বসবাস করতে পারি, ভ্রমণ করতে পারি, কিন্তু অন্য দেশের নাগরিকত্ব আপাতত নেওয়ার কোনো চিন্তা না, আপাতত না, কোনো সময় না, যদি বাংলাদেশ আমার পাসপোর্ট বাতিল না করে। কিন্তু যারা আমাদের দালাল বলেছে তারা আমেরিকায় বৈশা সিঙ্কুবাম লেখে আমি আমেরিকার দালাল। যেই দিন আপনাকে ভবিষ্যৎবাণী করে দেই আমি আপনাদের দুইজনকে, আর এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন তাদের সাক্ষী রেখে,
এই আমেরিকা কিন্তু একদিন ভারতের সাথে দোস্তি হয়ে যাবে, একটা পাক্কা দোস্তি। রাউডি হাউডি মোদি স্লোগান দিয়েছিল আমেরিকা, নরেন্দ্র মোদি তাকে বলছে আমার বন্ধু, বাইডেন বলেছিলেন আমার ভাই, জাপান বলেছে আমার ভাইয়া, বলে নাই কয়দিন আগে বলছে। আবারও কিন্তু ওই আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু নরেন্দ্র মোদীকে ভাইয়া বলবে, লিখে রাখেন, মিল হয়ে যাবে। তখন দেখবেন এদের মসজিদের মিম্বর, তারপরে বাইতুল মুকাররম, শাহবাগ, আর দেখবেন পল্টন মুক্তি ভবনের সামনে আমাদের মহান কমরেডরা কি চেঁচামেচি করে। এখন সব ঠান্ডা, কারণ কি জানেন? কারণ এখন তো আওয়ামী লীগ বিরোধী অবস্থানে আছে, ভারত বিরোধী অবস্থানে আছে আমেরিকা। তাই বাংলাদেশের সব মুসলমান চুপ, এই বাটপার মুসলমান, এই জন্য এদের নাম দিয়েছি আমি বাঙ্গু। পাকিস্তানের মুসলমান নাম দিয়েছি পাঙ্গু, ভারতের মুসলমান নাম দিয়েছি বাঙ্গু। কারণ এই পাঙ্গু পাঙ্গু আর ভাঙ্গুরা ভারত বিরোধিতা করলেই কেবল তাদের কাছে সবাই মানে। আপনি দেখেন চায়না নিয়ে কিন্তু কেউ কথা বলেন। চায়নাতে মসজিদকে টয়লেট বানায়, বার বানায়, নাচের জায়গা বানায়, এদের নাচায়, গিদরের গোস্তা খাওয়ায় জোর করে। চায়নাকে নিয়ে একটু শব্দটি করবে না। কেন? কারণ চায়না হলো জ্যাঠা আর আব্বা আমেরিকা, তাই কথা বলবে না। আমাদের এই দেশটাতে হলো সব মানুষই হিপোক্রেট, সব বাম বলেন, ডাইন বলেন, আধা ডাইন বলেন, হুজুর বলেন, মুজুর বলেন, রিক্সাওয়ালা বলেন। ডক্টর হুমায়ুন আজাদ এই কারণে বলেছিলেন যে এই দেশে প্রধানমন্ত্রী থেকে মিসকিন পর্যন্ত হইল দুর্নীতিবাজ। আমি তার ভাষাকে একটু ঘুরিয়ে বলতে চাই, এই দেশের বিপ্লবী রাজনীতিবিদ থেকে শুরু করে জাতীয়তাবাদী হোক, অজাতীয়তাবাদী হোক, ধার্মিক হোক, অধার্মিক হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, এই দেশের রাজনীতিবিদরা হলো মুনাফিক। এরা যাহা বলে তাহা যা ধরে নেবেন। ওই যে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন সোভিয়েত ইউনিয়ন আমেরিকা থেকে একটা কমিক বের হয়েছিল যে সমাজতন্ত্র কাকে বলে, গণতন্ত্রে যাওয়ার দীর্ঘতম পথ। অর্থাৎ ৭৭ বছর সমাজতন্ত্রের রাজনীতি করে পরে দেখা গেল তারা গণতন্ত্রে চলে গেছে, মানে তারাও ভণ্ড। তো সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেছে, তারপরে আর সমাজতন্ত্রের অস্তিত্ব আসলে পৃথিবীতে নাই, থাকার কথাও না। কারণ আপনি সমাজতান্ত্রিক আন্দোলন করেন, আপনাদের বয়স কোনো অংশে কম না। আচ্ছা, রাশেদ হায়দার ভাই এবং মাসুদ ভাই, আপনাদের দুইজনকেই বলি এবং দর্শকদেরও বলি, মন্তব্য করবেন যাদের বয়স আমাদের মতো। কবে আপনি লাস্ট শুনেছেন বামপন্থীরা বলেছে এই দেশের সমাজতন্ত্র কায়েম করব? আমি গত ৩০ বছরে কারো মুখ থেকে শুনি নাই। কেউ যদি শুনে থাকেন আমাকে জানাবেন। আমি বহুবার বামপন্থীদের মিছিলে, অসংখ্য মিছিলে অংশগ্রহণ করেছি এবং করিয়েছি। আমি শুনি নাই কোনোদিন সমাজতন্ত্র কায়েম করব বলে। গণতন্ত্র কায়েম, আরে ভাই তুমি করতেছো সমাজতন্ত্র রাজনীতি, গণতন্ত্র তার নামে যাক, তোমার সমস্যা কি? তোমার সমস্যাটা কি? গণতন্ত্র এই দেশে না থাকলে তোমার সমস্যা কি? তুমি তো সমাজতান্ত্রিক রাজনীতি চাও, সমাজতান্ত্রিক আন্দোলন করতেছো। ভারতের বামপন্থীরা হলো আরো বড় বদমাইশ, বিপ্লব, ইনকলাব, মার্ক্সবাদ জিন্দাবাদ, মাওবাদ পায়ন্দাবাদ। কিন্তু এরা কয় আমরা গণতন্ত্র করো। আরে বেটা, তুমি গণতন্ত্র রক্ষা করার কে? তুমি, তোমার ম্যানিফেস্টোতে লেখা আছে তুমি সমাজতান্ত্রিক। আমার টিকিট, গাড়ির টিকিট আমার লেখা আছে আমি যাবো হইলো কমলাপুর থেকে চিটাগাং। ভাই আমি রাজশাহী ট্রেনে কেন? পদ্মার ওইদিকে টিকিট, জামালপুর দিয়ে কেন? টাঙ্গাইল দিয়ে আমার গাড়ি যাবে কেন? আমার গাড়ি তো যাবে নরসিংদী, সিলেটের দিকে যাবে না, চিটাগাঙে যাবে। আমার 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 জায়গা তো চিটাগাঙের দিকে ভাই। ওই চিটাগাং, আমার টিকিট হলো রাজশাহীর, আমি গাড়িতে উঠছি চিটাগাঙের ট্রেনে। ফাইজলেমি? আপনি বলতেছেন আমি রাজশাহী যাব, আপনি চিটাগাঙের গাড়িতে কেন? চিটাগাঙের দুইটা তো দুই দিকে এরকম। তা ভারতের বাম এদের একটা বাটপারি আপনাদের বলি, এদের তো কপি, এরা কাট কপি পেস্ট। এই বামপন্থীরা উপরে বিপ্লবী, ভেতরে টোটালি বদমাইশি, মোল্লাদের মতো যে হায় আল্লাহ আমেরিকা ধ্বংস করে দাও। এটা আসর নামাজের সময় বলে, মাগরিব এশার নামাজ পড়ে বাড়িতে যাক, আল্লাহ সকালবেলা এম্বাসিতে যায় গেলে যেন আমার আল্লাহ গো আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, আমারও তুমি আমেরিকার ভিসাটা দিও। বামপন্থীরাও তাই, সারাদিন বিপ্লব বিপ্লব। আরে ভাই তুমি যাবা রাশিয়া, তুমি যাবা কিউবা, তুমি যাবা চায়না, মোল্লারা যাবে আফগানিস্তান, মোল্লারা যাবে পাকিস্তান, মোল্লারা যাবে ইরান, কমিউনিস্টরা যাবে উত্তর কোরিয়া। সব যায় দেখি রাসেল ভাই ফ্রান্সে যায় আরেক বিরাট বিপ্লবী কমরেড পিনাকি গিয়ে বসে আছে। তাও আবার পিনাকি এখন জামাতের আধ্যাত্মিক গুরু, জামাতের পিরানে পীর দস্তগীর হয়ে গেছে। আবার দেখেন আমাদের যিনি ওই যে আরেক তার প্রতিবেশী আমাদের হায়দার ভাইয়ের, সে হলো
আদম ব্যাপারী ডক্টর ইউনূস বাংলাদেশে এসে ইসলাম কায়েম করতে আছে, তিনি আবার সমকামীদের প্রতিষ্ঠানের উপদেষ্টা। মজার না? তিনি বাংলাদেশে গান নিষিদ্ধ করেন, তার মেয়ে আবার অপেরা গায়ে বেড়ায়। কি কণ্ঠ রে ভাই, অত্যন্ত চমৎকার তার মেয়ে গান গায়, অপেরা, কত সুন্দর তার কণ্ঠ। কিন্তু বাংলাদেশে তিনি গান নিষিদ্ধ করে ফেলেন। মানে কত বড় বাটপার! এই যে আমাদের হায়দ্রাবাদের প্রতিবেশী, কত বড় বাটপার ইউনূস। তার মেয়ে ওইখানে সমকামী আন্দোলন করবে, বাংলাদেশে বলবে যে বিয়া 2টা করো, হাঙ্গা 2টা করো। আবার তার আরেক প্রতিবেশী আছে ল্যাংটা সুলেমান পিনাকি ভট্ট, সে আবার দেখি কোরআনের পাখির জন্য তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, কোরআনের পাখির জন্য। এই ভণ্ড আবার কিছুদিন আগে গণজাগরণ মঞ্চে, তারা, তিনি ছিলেন নেতা, আমরা ছিলাম কর্মী, আমাদের মহান নেতা ছিলেন গণজাগরণ মঞ্চে এই প্যানিক ভট্ট, পিনাকি ভট্ট। সাইদিরে জেল দেওয়াইলো, গোলাম আজমের জেল দেওয়াইলো, নিজামিরে ফাঁসি দেওয়াইলো, আর আমরা হয়ে গেলাম ভারতের দালাল, তার কর্মী হয়ে। উস্তাদ হয়ে গেল জামাতিদের নেতা, দেশপ্রেমিক, আমরা শিষ্যরা হয়ে গেলাম ভারতের দালাল। মানে আমার মাথায় ঢুকে না ভাই, বাংলাদেশের মানুষের আকল কমে গেছে নাকি আল্লাহ আকল উঠে নিয়ে ভগবানের কাছে দিয়ে দিছে, আর ভগবান সেই আকল নিয়ে গড়ে দিয়ে দিছে কিনা আমি বুঝে উঠতে পারতাছি না। আমার মাথায়, আর এই দেশের বুদ্ধিজীবীর তো হলো চরম টাউট। বামপন্থীদের কথা আর মোল্লাদের কথা বললাম, এরা তো বদমাইশ, কোনো সন্দেহ নেই। এই দেশের বুদ্ধিজীবীরা হলো আরো বড় টাউট। এরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তাদের গণতন্ত্র দরকার, তখন তাদের ধর্মনিরপেক্ষতা দরকার, তখন তাদের সুশাসন দরকার, তখন তাদের আইন আদালতের সঠিক নিয়মকানুন দরকার, তখন তাদের রাজনৈতিক অধিকার দরকার, বাক স্বাধীনতা দরকার। কিন্তু যেই না আওয়ামী লীগ বিরোধী দলে বা আওয়ামী লীগ নাই, তখন এগুলো কিছুই দরকার হয় না। তখন ইরানের খোমেনিও তাদের কাছে খুব বড় গণতান্ত্রিক নেতা হয়ে যায়। মানে অদ্ভুত ব্যাপার, এই দেশের বুদ্ধিজীবী পাটপারেরা দেখেন মাদ্রাসায় এত বলৎকার হয়, তো শব্দটি করে না কোরআনের পাখি প্যানিক ভট্ট। এর সঙ্গে এইখানে সব ইসলামী তৌহিদি জনতা, বড় বড় ইসলামী মর্দে মুজাহিদ, সব গাজী, সব হলো গাজী হয়ে গেছে গা, যুদ্ধ ছাড়াই গাজী। কেউ শহীদ হয়ে আবার জিন্দা শহীদে ফিরে আসে। কিন্তু মাদ্রাসার কোরআনের পাখিদের যে বলৎকার হয়, 4-8 বছরের ছাত্রকে 4-8 জন মিলে বলৎকার করে, কেউ টু শব্দটি করে না। মানবাধিকার সংস্থা টু শব্দটি নেই। বাংলাদেশের মানবাধিকার সংস্থা যারা আছে, এরা আওয়ামী লীগ থাকলেই কেবল বলে আমাদের মানবাধিকার দরকার, তারপরে দরকার নেই। তা আমি এই জন্য দোয়া করতেছি আওয়ামী লীগের আসলে ক্ষমতায় আসা দরকার, কারণ তাইলেই এই বাংলাদেশের বুদ্ধিজীবীদের চেতনা, জজবা উপচে পড়বে, তাহলেই গণতন্ত্রের প্রয়োজন হবে। গণতন্ত্র কি আমরা বুঝতে পারবো। এই আপনার আহমদ সফর মাজারের খাদেম সলিমুল্লাহ খান বলেছিলেন, ধর্ম নিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না। এই কথাটা যদি আমি শেখ ফরিদ বলি, আমি হয়ে যাব কাফের, ভারতের দালাল, হিন্দুর দালাল, শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, বিজেপির বাংলাদেশ শাখার সভাপতি আমি, বিষয়টা এরকম। কিন্তু এটা সলিমুল্লাহ খান বলেছেন, আমি বলিনি। আমি ভাই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি না। আমি মানুষে মানুষে বিশ্বাস করি। মানুষ যখন মানুষের মূল্যায়ন করবে, এগুলো তো যেমন ওই যে নারীবাদ বলে, আমি মানবতাবাদী হলে তো এমনি নারীবাদ হয়ে যাই। আমি যদি মানবতাবাদী হয়ে যাই, তাহলে তো নারীর প্রতি সম্মান এমনি আসবে। তো যাই হোক, যারা নারীবাদের জন্য আন্দোলন করে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, যারা ধর্ম নিরপেক্ষতার আন্দোলন করে শ্রদ্ধা আছে মানুষকে বোঝানোর জন্য। কিন্তু মানবতাবাদী যদি আপনি হয়ে যান, তাহলে তো আপনার হায়দ্রাবাদ কি কালার, কি রঙের, কি ধর্মের, কি বর্ণের আমার যায় আসে না। আমরা সব মানুষ, আমি মানবতাবাদী। তো আমাদের এখানে যারা আছে, এরা হলো বামের, হলো আবারও বলি, এরা হলো ভণ্ড। এদের ক্ষমতা দেন এই বামদের, জামাত ইসলামের সাথে জোট করে ক্ষমতায় গেলেও এরা যেতে হবে, যাই বলবে তখন বাংলাদেশ তৈরি ঠিক হয় না। ওই যে দেখেন না, মহিউদ্দিন এক বাটপার আরেক বাম বলেছে কি, যে পাকিস্তান আমলে বাংলাদেশে দুধের নহর বসতো, মদের নহর বসতো, সোনা দানায় মোড়া থাকতো টয়লেট এই পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে। এই তার স্বাদের পাকিস্তান ভেঙে ফেলেছে সোভিয়েত ইউনিয়ন আর ভারত ষড়যন্ত্র করে। শুধু একটা কথাই বলা বাদ রাখছিল, যে 71 সাল পর্যন্ত, 1947 সালের 14ই আগস্ট থেকে শুরু করে 1971-এর 16ই ডিসেম্বর আগের দিন 15ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে বেহেশতের হুরিরাও ছিল 16ই ডিসেম্বর থেকে গায়েব হয়ে গেছে। এটাই শুধু বলা বাদ রাখছে। আর গেলমান তো আছে এই মাদ্রাসায়, ওটা তো এখনো আছে, তখনও ছিল, গেলমানের সংখ্যা এখনো বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি মৌলবীরা অন্তত হুরটা চলে গেছে, হুরের কাজ এখন গেলমান দিয়ে শুরু করছে মাদ্রাসায়। যদি এটা অপ্রাসঙ্গিক, কিন্তু আনতে আমি বাধ্য, কারণ আজ যারা মাদ্রাসা নিয়ে গবেষণা করে তারা বলেছেন আমাকে, প্রতিদিন বাংলাদেশে 2 লক্ষ শিশু বলাৎকার হয়। তাই এই কথাগুলো আমাদের সামনে আনতে হবে। আমি কোনো ধর্মের বিরোধিতা করি নি, ধর্মের পক্ষেও না, আমি স্পষ্ট আমার অবস্থান। আমি হায়দ্রাবাদের পক্ষেও না, হায়দ্রাবাদের বিপক্ষেও না, আমি মাসুদ ভাইয়ের পক্ষেও না, মাসুদ ভাইয়ের বিপক্ষেও না। আমি ইসলাম, হিন্দু, ইসলাম, সনাতন, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সি, কারোরই পক্ষে না, কারোরই বিপক্ষে না ভাই। আমি অন্যায় থাকলে আমি সেটা বলবোই। আপনি যখন রাম মন্দিরে
চুরি করবেন সেটারও বিরোধিতা করব। আপনি যখন মক্কায় বাটপারি করে ওই টাকা নেবেন তখনও তার বিরোধিতা করব। আপনি বাইতুল মুকাররমে পকেট মারবেন ওর বিরোধিতা করবো, মাদ্রাসায় বলাৎকার করবেন তার বিরোধিতা। আবার ভালো কাজ করেন, যেমন শিখ ধর্মের আমি প্রশংসা করি। আমি নন প্র্যাকটিসিং, আমার রিলিজিয়নের ব্যাপার আমার আগ্রহ নেই, কারণ আল্লাহ গড ভগবান। ফরিদ ভাই, আহ, জি ফরিদ ভাই, আমার একটা প্রশ্নের ভিতরে বাম বাম যে বাংলাদেশের সবচাইতে বড় বাম সংগঠন জি, সিপিবি, কমিউনিস্ট। এই এখন সবচাইতে বড় বাম সংগঠন সিপিবি, জি, তারা যে তীব্র নিন্দা ক্ষোভ জানালো এই সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন মানে যুক্তরাষ্ট্রের বুঝছি, স্বাধীনতা দিবস আপনি আমার পেটে থাই কথাটা, মানে আমি খুব চালাকি করলাম, বুঝছিলেন? এটা বলবো না, আপনি খুবই আমার চালাকি করে পেট থেকে মানে ধান বাঁধে শিবির গেলাম তাতে ভইলে যান। অর্থাৎ আমার পোলাই কইছে বাবা আইসক্রিম খামু, টনসেল হয়েছে, আমি অনেক গল্প করলাম যাতে আইসক্রিমটা না খায়, মানে আপনি বাইর করেই ছাড়বেন, এটা অবশ্য আমার কাছে তো ফরিদ ভাই এমনটাই মনে হচ্ছে, আমি জানি না আপনার কাছে কেমন মনে হচ্ছে। আমি গতকালকে দেখলাম মাহমুদুর রহমান মান্না তিনি হুট করে এসে সরকারের সমালোচনা শুরু করলেন। কি সমালোচনা? সরকার কথা রাখেনি, সরকার কমিটমেন্ট ভঙ্গ করেছে, জাতীয় সরকার করার কথা ছিল সরকার সেটা করেনি, মানে ওনাকে মন্ত্রী দেয়নি, এজন্য উনি সরকার সমালোচনা শুরু করে দিয়েছেন। আর দিলে কিন্তু এটা করতেন না। মানে সবাই শুধু ওনার নিজের ব্যক্তি স্বার্থটাই চায়, দেশ গোল্লায় যাক। মান্না ভাইয়ের পেতি বাড়া। ডাক্তার জাহেদ তো এখন বিএনপির প্রতিমন্ত্রী হয়ে গেছে, তারা গ্রহণ উপদেষ্টা, মান্না ভাইয়ের দিলেই ঠান্ডা হয়ে যায়। যেমন মান্না ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধাবোধ রেখেই বলছি। মান্না ভাইয়ের কাছে আমি প্রথম শিখেছি যে প্রেসিডেন্ট জিয়াকে প্রেসিডেন্ট জিয়া বলা যাবে না, জেনারেল জিয়া বলতে হবে। এই ছেলেটি কি বল, আমি তখন ছোট মানে কি তরুণ আর কি, আমি বললাম জিয়াকে জিয়া বলতে হবে, জেনারেল জিয়া বলতে হবে। আমি শেখ ফরিদ কিন্তু তার তরিকা ধরেই রাখছি, এখনো জেনারেল জিয়াই বলি। কিন্তু আমার শ্রদ্ধেয়, আমার ঠিক আছে, আমার গুরু মাহমুদুর রহমান মান্না কিন্তু এখন শহীদ, শুধু প্রেসিডেন্ট জিয়া বলে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে। আমি কিন্তু তার আদর্শ এবার ফরিদ ভাই আরেকটা ছোট্ট বিষয়, ফরিদ ভাই আরেকজনের কথা বলি। আজ দেখলাম পূর্ণিয়ার ভিউতে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, সাবেক সাংসদ, তিনি বলছেন যদি ভাড়া দেয়া হয় তাহলে সংসদের দক্ষিণ প্লাজায় আমার নাতির ওই আকিকার অনুষ্ঠান করতে চাই, কি যেন এরকম একটা, বা খাতনার অনুষ্ঠান করতে চাই। মানে ব্যাপারগুলোকে সবাই কেমন যেন একটা হাস্যরসে, মানে কেমন যেন একটা কৌতুক করছে এই ঘটনাটাকে নিয়ে। যাই হোক, আমি একটু অন্য প্রসঙ্গে একটু আসি। প্রসঙ্গ, জি বলুন। কোন দেশপ্রেমিক মানুষ এই কোন দেশে, সেটা আমেরিকা না, আপনার যত সুসম্পর্ক, আপনি জাতীয় সংসদের সাথে পাত্রামি করতে পারেন না যে ওইখানে আপনি পালন করতে বলছে কে, আর সরকার কেন পালন করবে? আমার বাংলাদেশ কেউ স্বপ্রণোদিত হয়ে করতেই পারে, অথবা এটা আমেরিকা করেছে, আপনি সেখানে দাওয়াতপ্রাপ্ত হন, নো প্রবলেম। আমেরিকা তাদের মহান স্বাধীনতা দিবস যাদের তারা পালন করবে, ওকে ওয়েলকাম। কারণ গণতন্ত্রের তারা জনক, মানে গণতন্ত্রকে পৃথিবীতে এখন রপ্তানি করে, তারা গণতন্ত্রের গোডাউন আছে তাদের, যখন যেখানে দরকার হয় বস্তা বস্তা বইরে পাঠায় দেয়। আমরা কখনো কখনো বিমান দিয়েও পাঠায় গণতন্ত্র, আমরা দেখলাম। কখনো কোনো গণতন্ত্র ইউনিসের কাঁধে ছেড়েও আসে, কখনো কোনো গণতন্ত্র, ওই যে আমার রাশেদ ভাই বললেন যে বার্মার জেনারেলের কাঁধেও তারা কিছু গণতন্ত্র রপ্তানি করে দেখলাম। মাঝে মাঝে গণতন্ত্র তারা, আগে গণতন্ত্র তারা ইরাকের সাদ্দামের কাছে পাঠাইতো, এখন গণতন্ত্র বাংলাদেশে পাঠাইছে জামাতের কান্দে তুলে দিয়ে। যাই হোক, সেটা ভালো কথা, তো তারা পালন করতে পারে। তারা একটা, আমেরিকা বাংলাদেশের যে কোনো, মানে যেটা অসামরিক জায়গায়, বেসামরিক জায়গা, সংসদ ব্যতীত, ওইখানে আপনি পারেন না, ওটা আমার জায়গা। ওই সংসদ আমার বুক, আমার হৃদয়, আমার হৃদয়ে কেবল আমার মা বাবা, আমার সন্তানই থাকবে, আর কেউ না। তো আমার হৃদয়ে তো আপনাকে আমি জায়গা দিতে পারবো না। আমি আপনার পাশে বসাইতে পারি, ডাইনে বসাইতে পারি, তাই না? আপনার সন্তানকে ভালোবেসে আমি অনেক জমি জমা কিনে দিতে পারি, কিন্তু হৃদয়টা তো আমার সন্তানের জন্য, আমার মা বাবার জন্যই থাকবে। তা আপনি আমেরিকা মনে করেন ঢাকা স্টেডিয়াম দিয়ে দিলেন আমেরিকার স্বাধীনতা দিবস পালন, সেখানে আপনি দাওয়াত দেন, সেখানে আপনি তারেক রহমানকে দাওয়াত দেন, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। সেখানে আপনি আপনাদের ৭১-এর গোলাম, আপনার গোলাম ইবনে গোলাম, পাকিস্তানের গোলাম তো ছিল জামাতি, তো তাহলে গোলাম ইবনে গোলাম বলতে হবে, ডাইরেক্ট গোলাম না তো, ইনডাইরেক্ট গোলাম। তাহলে গোলাম ইবনে গোলাম জামাতের রাখেন, নিজাম ইসলাম রাখেন, মুসলিম লীগ রাখেন, বামপন্থীরা রাখেন, রুহিন হোসেন প্রিন্সকে দাওয়াত, নো প্রবলেম, আই ডোন্ট যেতে পারে। রুহিন হোসেন প্রিন্সও সেখানে যেতে পারে, আমিও যেতে পারি, এত সমালোচক যেতে পারি। কেন একটা দেশের স্বাধীনতা দিবস পালন করবেন, আমাদের দাওয়াত করেন, কিন্তু আপনি তো আমার সংসদের প্লাজায় আপনি করতে পারেন না ভাই।
আপনি আমার বাড়ির পাশে তো, আমার বাড়ির ভিতরে উঠানের ভিতরে তো আপনি মজমা করতে পারেন না, তো আবার আমি করতেছি আপনার মজমা। তার মানে কি? তার মানে এটা কোনো যারা রাজনীতির অন্তঃস্তর বুঝে, যারা রাজনীতি, যারা সার্বভৌমত্বের সংজ্ঞা বুঝে, তারা এই ঘটনার নিন্দা জানায়। এটা অপরাধ। এটা বললাম তো, রাষ্ট্র, সরকার নিজেই রাষ্ট্রের এবং সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি তাদের উপদেষ্টাদের আগে ভাবতাম কি ভাই, যে মন্ত্রী হইলে কত বুদ্ধি লাগে, উপদেষ্টা হইতে কত বুদ্ধি লাগে। কালকেও প্রমাণ করে দিয়েছে যে উপদেষ্টা হইতে গেলে ঘিলু যত কম থাকে তত, মানে আমি আগে ভাবতাম বাপরে বাপ, উপদেষ্টার ব্যাগ টানার লোক না তো আমি। এখন দেখি না, উপদেষ্টার যে ব্যাগ টানতে পারেন যোগ্য না, সেই লোকের যদি জুতা টানতে পারেন তাইলেও আপনি উপদেষ্টা হইতে পারবেন। কারণ এই আকল, একটা উপদেষ্টা, তারেক রহমানের উপদেষ্টা বাধা দিয়েছে যে এটা কইরেন না, এটা দৃষ্টিকটু, এটা সমালোচনা হবে। আমি শেখ ফরিদ তো এটা করব, অবশ্যই জাতীয় সংসদের আশেপাশে নয়। আমি বাংলাদেশের কোনো স্টেডিয়াম ভাড়া নিয়ে, কোনো কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে বড়, সেখানে আমি ভারতের স্বাধীনতা দিবস পালন করব। কেন জানেন? এটার প্রতিবাদে দেখি তাদের কি কি প্রতিক্রিয়া। তখন বলবো, বাবা ওই যে তোমরা বাংলাদেশে এত তারিখে 2026-এর 5 তারিখে 6 তারিখে যে কাজ করছিলা, 5 তারিখে, সেটার প্রতিক্রিয়া জানানোর জন্য এটা করছি। এই কমেন্টগুলো এখন তুমি ঘরে ফেরত দিলাম ওই দিনের জন্য। তো আমরা এটা দেখবো, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বাম, এরা হচ্ছে এক যাত্রায় দুই বিচার করবে। এরা একই বিচার, দুই রকম বিচার করবে একই ঘটনার। যখন ভারতের স্বাধীনতা দিবস পালন, তখন বলবো বাংলাদেশ ভারত হয়ে গেছে, আমি ভারতের গোলাম বা ভারতের রয়ের এজেন্ট। এটা আজকে যদি করতেন রয়ের এজেন্ট, এখন আর কেউ সিআইএর এজেন্ট হয় না, এখন আর কেউ পাকিস্তানের আইএসআই এজেন্ট হয় না। এটা হচ্ছে আমাদের জাতীয় দুর্ভাগ্য। আমাদের বুদ্ধিজীবীরা কত মাঞ্জা ভাঙ্গা, আর আমাদের প্রধানমন্ত্রী তো মাঞ্জা ভাঙ্গাই। ঠিক আছে, এটা তার বলার কিছুই নেই। এখন দেশের মাঞ্জা ভাঙার ব্যবস্থা করে ফেলেছে। জি, ধন্যবাদ। ফরিদ ভাই আমি একটু 5 মিনিট রাশেদ হায়দার ভাইকে দিতে চাই। রাশেদ হায়দার ভাইকে আমি যে প্রসঙ্গটা দিতে চাই, সেটা যতগুলো বিরোধী শক্তি আছে পৃথিবীর সবগুলাই জমাতের ভালো বন্ধু। কারণ জমাত এখনো স্বপ্নে বিভোর আছে যে তারা ক্ষমতায় যাবে, মানে তারেক রহমান কোন রকম পয়রা গেলেই জামাতের হাতে ক্ষমতা। কিন্তু ওরা বুঝে নাই এখনো। ওই যে রুমিনা ফারহান একটা কথা বলছিল যে দেশের 52% লোককে বাহিরে রেখে আপনি ক্ষমতা চালাইতে পারবেন না বেশি দিন। তো 52% লোক বলতে কারা? এই 52% লোক বলতে কিন্তু সে আওয়ামী লীগের লোকজনগুলো। সুতরাং আপনি যত যাই কিছুই করেন, যা কিছুই করবেন, আপনাদের এই ফেসিজম বা ফেসিবাদী সরকার কিছুদিন চলতে পারে। কারণ ওই যে বাচ্চা একটা কানলে, আপনি ধরেন আইসক্রিমের জন্য কানছে, আপনি তারে চকলেট মকলেট দিয়ে কিছুক্ষণ বুঝিয়ে রাখতে পারবেন, কতক্ষণ পর কিন্তু এইটা কইব আবার, কই আমার চকলেট, কই আমার ককলেট। আমার পোলাপেন স্কুলে যায় বা এটা একদম বাস্তব একটা কথা। প্রতিদিন সকালবেলা তাদের বলা হয় যে তোমরা যদি সকালে উঠে স্কুলে যাও, বিকালবেলা স্কুল থেকে আসো, ফ্রাইডেতে আমি তোমাদেরকে শপে নিয়ে যাব, কিনা দিব, জনপ্রতি 1 টাকা। এখন এইটা বুঝে যখন শুক্রবার আসে, শুক্রবারের লাস্ট ডে, এই দিন যদি না নেই, তখন মুসরামুসরি শুরু করে। গত 1 সপ্তাহ ধরে কিন্তু প্রতিদিন লোক দেয়ছি যে এইটা। তো 1 সপ্তাহ ধরে দিলে না, কিন্তু দ্বিতীয় সপ্তাহে কি হয় জানেন, 7 দিনই এদের নিয়ে যাইতে হয় দোকান দিতেই হয়। তো ওইটাই হচ্ছে যে বাঙালিরা বুঝাইতে পারতেছেন এখন ডাইনে না বামে, উত্তরে না দক্ষিণে, কিন্তু বাঙালি ঠিকই বুঝে সময় মতন দেখবে যে এমন থাবরটা দিব না যে এই থাবরের কেয়ামত হয়ে যাবে। সুতরাং এই যে শফিকুর রহমান, উনি তো একসময় মনে সিলেটের আমির ছিলেন, উনি এখন কেন্দ্রীয় আমির। কোথায় জানি কোন কলেজে জানি একদিন অধ্যাপনা ফরাইছেন, উনি হয়ে গেছেন অধ্যাপক। ওই যে আপনি আছে না, এই যে মারা গেছে যে হাদি ঢাকা শহরে কোন একটা কলেজের নাকি উনি নাকি পড়াইতেন। উনার সময়ের 7 বছরের বউ পোলাপানের কথা জীবনে কোনো দেখিই না হাদিরে, কিন্তু উনিও শিক্ষক, অমুক কলেজের শিক্ষক, জামাত নিয়ন্ত্রিত কলেজের। তো এদের কাছে আপনি ভালো কি আশা করবেন? কি এদের কাছ থেকে আশা করার কিছু নাই। যুদ্ধবাজ একটা দেশ যুদ্ধবাজ। আপনারা এক গ্রুপ যান খোমেনির জন্য দোয়া করতে, আরেক গ্রুপ এখানে খোমেনিরা যারা মারছে তাদের নিয়ে নৃত্য পরিবেশন করেন, আরেক গ্রুপ রাস্তায় ছাড়ছেন কি খোমেনি হত্যা বিচার চাই। এক মুখে কত রকম কথা কন।
তো এটা মানে জি এটা একটা রাশেদ হায়দার ভাই, ডিসগাস্টিং। জি রাশেদ হায়দার ভাই, আমরা শেষ করে দেব, আমাদের সময় আর নেই। আমি ফরিদ ভাইয়ের কাছে শেষবার সামান্য একটু বিষয় নিয়ে কথা বলি, বাম নিয়ে। জি জি ফরিদ ভাই, বামেরা সমাজতন্ত্র কায়েম করতে চায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে। আবার আবার ইসলামিস্টরা শরিয়া আইন কায়েম করতে চায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে। জি বিষয়টা কেমনটা লাগে না? জি জি আমার ভালো। যতদূর স্টাডি, আমি যতদূর জানি, বামেরা হচ্ছে বিপ্লবী। তারা গণতন্ত্র, ভোটিং এগুলোতে বিশ্বাস করবে না। তারা বিপ্লব করবে, ক্ষমতায় বসবে, এরপর তাদের পদ্ধতিতে চলতেই থাকবে। ঠিক শরিয়া ঠিক একই ব্যবস্থা। তারা তাদের মত, যেমন আফগানিস্তানে যেভাবে ওরা আসছে, তালেবানরা জি এসে ক্ষমতা দখল করে নিয়ে এখন তারা চালাচ্ছে, 10, 20, 50 বছর চালাক, সমস্যা নাই। তো এখানে কেউ গণতন্ত্রের প্রশ্ন তুলতে পারে না। মাসুদ ভাই, গণতন্ত্র তো আপনাকে নাই, কি আমি, তাদের শরিয়া চালাবে মাসুদ তারা ভাই তাদের আমি মতো কি করে। 30টা সেকেন্ড নিতে পারি? 30টা সেকেন্ড। বলেন বলেন বলেন। জি সাভারে এনসিপির জি 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 সমাবেশে বোমা হামলা। জি 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 কালকে রাতেই বলছি যে অনেক কিছু ঘটবে 24 ঘন্টায়। আচ্ছা, জি যাই হোক, এই যে অনেকগুলো দুর্ঘটনা, অনেকগুলো দুঃসংবাদ, নানা দিক থেকে দেশ কোথায় যাচ্ছে। তো ফরিদ আপনি ভাই, যেটা, যেটা বলছিলাম, জি বামেরা চায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে এই তাদের সমাজতন্ত্র কায়েম করবে। কেমন বিষয়টা হাস্যকর লাগে কিনা? তাহলে এবং ইসলামিস্টরা, জিহাদিরা নির্বাচন করে গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে শরিয়া কায়েম করবে। করে আইন কানুন। বিষয়টা কেমন লাগে এবং কেন এমনটা ধন্যবাদ, হলো? কেন ধন্যবাদ এই আপনাকে, পদ্ধতিটাকে তারা বেছে নিল? এই কোন চরিত্র? ফরিদ ভাই, ধন্যবাদ সংক্ষেপে আপনাকে। আমরা শেষ করে দেব। হ্যাঁ জি জি জি, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা সহজে কেউ আনতে চায় না, ভয় পায়। কারণ বামপন্থীরাও সাইডে ধরবে, মোল্লারাও সাইডে ধরবে, অনেক লোক অসন্তুষ্ট, তাই এটা বলেন। আপনাকে বলি, বিষয়টা এরকম, একটা পানির পাইপ চলছে, মনে করেন যে রাশেদ হায়দার ভাইয়ের বাসা থেকে পানির পাইপলাইন আপনার বাসায় আছে। আমি আমি মনে করেন গ্যাস নিব ওই পানির পাইপলাইনে। আরেকজন আছে ওইখানে, মনে করেন যে সুয়ারেজ চালাই দিবে একসাথে, মানে মলের পাইপ দিয়ে অর্থাৎ একটা পাইপের ভিতরেই গ্যাস যাবে, তেল যাবে, সুয়ারেজের ময়লা যাবে, খাবার পানি যাবে। এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। তো যারা ইসলামপন্থী, এরা হলো আরেক ফাত্রা। এরা জানে ইসলামের নাম দিলে পাবলিক পাত্তা দিবে না। এরা যদি বলে শরিয়া আইন কায়েম করতে চায়, আপনি বিশ্বাস করেন মসজিদের ইমামের ইমামগিরি থাকবে না, আর জানে। তাই তারা গণতন্ত্র পথ ধরে, যে ভেলকি দিয়ে বাটপারি করে। ওই যে আমার ভাবির পোলারা আন্দোলনের 2024 5ই আগস্ট কি স্লোগান ছিল? মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দেশে জায়গায় জায়গায় খবর দে, রাজাকারদের কবর দে। ক্ষমতায় এসে কি করলো? আবার পতাকা এখানে বাড়ানো। ক্ষমতায় এসে কি করলো? সাথে সাথে বঙ্গবন্ধুর হারি ভাঙলো, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করলো, জয় বাংলা স্লোগান দিলে মায়ের পিঠ শুরু করলো, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো। এইরকম বাটপারি তাদের। এদের আপনি বলেন, জামাতকে বলেন যে তোমরা ইসলামী আইন কায়েম করবা, হেফাজতকে বলেন তুমি ইসলামী আইন কায়েম করবা, আমরা নাই পীরকে বলেন তোমরা শরিয়া আইন কায়েম করবা, মুরত থাকে বলো যে শরিয়া আইন কায়েম করবা। একজনেরও জনসভায় লোক পাবে না, 100-র উপরে খুঁজে কারোরই পাবে না, লোকই খুঁজে পাবে না। এই জন্য তারা বলবে না। চান্দা মাজা, তখন বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগ চান্দা মান্দা দিবে না। এটার কারণ অর্থনীতি। যদি বলে শরিয়া আইন চাই, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? মসজিদে যায় কিন্তু বলে যে গু আর মুত যেমন, বিএনপি আর আওয়ামী লীগ তেমন। এটা আমি 30 বছর আগেও শুনেছি। জামাতিরা তাবলীগের মধ্যে এগুলো কয় তো। এখন তো বলে গণতন্ত্র হারাম, সমাজতন্ত্র তো আগে হারাম। তাহলে তারা সমাজতন্ত্র, তারা আসে কেন গণতান্ত্রিক পদ্ধতিতে? মানে বাটপাড়িটা দেখেন। অর্থাৎ তারা বলতেছে আমরা রোজা থাকবো, যদি কোনো মুসলমান বলে আমি রোজা থাকবো মদ খাইয়ে, হবে নাকি? অথবা মদ দেওজু করে নামাজ পড়বো, হবে নাকি? সম্ভব না। বামপন্থীরাও এরকম জানে যে সমাজতন্ত্রের কথা বলে, পাবলিক তো এমনিতেই তো 100 চেয়ার রাখলে 5টা সামনের কাতার পূরণ হয় না। যেমন ফজর, শীতের মাঘ মাসের শীতে ফজর নামাজে কিন্তু এক কাতার তো দূরের কথা, আকামত দেওয়ার লোক পাওয়া যায় না। মানে ইমাম সাহেব একলাই থাকে, 2-3 জনের উপর হয় না, প্রথম কাতার তো দূরের কথা, আপনি পাবেন না। তেমনি এই বামপন্থীরা জানে 100 চেয়ার রাখলে সামনের 10টা চেয়ার পূর্ণ হবে না সমাজতন্ত্রের কথা বলে। তাই এটা একটা ফাত্রামি, এরা হলো ভণ্ড। সেই জন্য আমি এদের দেখতে পারি না। আপনি যদি গণতান্ত্রিক হন, গণতান্ত্রিক আন্দোলন করেন, ওয়েলকাম। আপনি সমাজতান্ত্রিক হন, বলেন আমি সমাজতন্ত্র চাই। আপনি যদি ইসলামতন্ত্র হন, বলেন দেখি কত বড় মর্দ আপনার বুকের পাটা
আপনি মাহমুদ, আপনি আপনি কি এর নাম বদমাইশ, আরে 501 মৌলবী মামুনুল হক, সামরানাই পীর বলুক, এই জামাতের আমির বলুক, হেফাজতের আমির বলুক, এরা প্রকাশ্য ঘোষণা করুক তার শরিয়া আইন চায়, বলুক না দেখি কয়দিন এরা টিকতে পারে সমাজে। জানে এরা ভাতে মারা যাবে, আর বামপন্থীরা তো ভাতে মরাই, বললে তো লাভ নাই, তাদের তো লোকই নাই, বুঝতে পারছেন? তারা টাকা দিয়েও লোক পায় না। বামপন্থী হলো এরকম সংগঠন যে আপনি কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে টাকা দিলে কিন্তু লোক পাবেন, এ জামাতিরা আর বামপন্থীরা টাকা দিলেও লোক পায় না, আপনি বিশ্বাস করেন? আমার এলাকাতে আপনি দেখান, মিছিল করে দেখান, আপনি 10,000 লোকের টাকা দেন, কয় হাজার লোক উপস্থিত, টাকা দিবেন, প্রত্যেক লোকের 2,000 যাবে না। আর বামপন্থীদের তো আপনি 50,000 1 লাখ করে টাকা দিলেও আপনি মিছিলে যাবে না। এটা আমার গবেষণা। এই জামাত ওই যে ঘুরে ফিরে ওই 12 লাখই কারা, যারা ওই যে ইসলামী ব্যাংকের চাকরি করে, যারা ইবনে সিনায় চাকরি করে, যারা ইসলামী ব্যাংকে চাকরি করে, যারা ইসলামী ব্যাংক হসপিটালে চাকরি করে, যারা ডাইরেক্ট ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে, তারা ছাড়া একটা লোকও পাবেন না। জামাত কিন্তু কোনো রাজনৈতিক দল না, এরা মাফিয়া গোষ্ঠী। জামাতের কিন্তু সবগুলোই তারা নেতা ও কর্মী, তার কিন্তু সমর্থক নাই। আপনি মিছিল করে দেখান, দেখান দেখি আপনি কয়দিন ওই ঘুরে ফিরে ওরাই, ও পীরের মুরিদ সারা দেশে যা তাই, ওর বাইরে হারা যেতে পারবে না। বাংলাদেশের সমর্থক কেবল বিএনপি আর আওয়ামী লীগের আছে, তারা টাকা দিয়ে দল ভারী করতে পারে, এরা টাকা দিয়েও পারবে না। তো বুঝতে পারছেন তো, এরা হলো এটা বাটপারি। যারা ইসলামের রাজনীতি করে বলে গণতন্ত্রের মধ্যে দিয়ে শরিয়া কায়েম করা হলো বাটপার, তাদের নিজের প্রতি কনফিডেন্ট নাই, তাদের আল্লাহর প্রতি আস্থা নাই, তাই গণতন্ত্রের মধ্যে তারা জানে কেউ এই মার্কেটে এটা খাবে না। বামপন্থীদেরও তেমনই, তাদের তার আল্লাহ বা ভগবানের উপর আস্থা নাই, তারা তো অ্যাথিস্ট হয়ে থাকে বেশিরভাগ। তো বামপন্থী যারা আছে তাদেরও নিজের প্রতি আস্থা নাই যে কার্ল মার্কসের কথা বাংলাদেশে কেউ শুনবে না, কারণ এরা ছোট হইতে 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 নীল হয়ে যাইতেছে বাংলাদেশ। আরে ভাই, ভারতেই বামপন্থীরা জায়গা পাইতেছে না, 550টা সিটের মধ্যে পায় 5টা, ঠিক আছে, ওই 200 বিধানসভার সিটে পায় 2-3টা। তো এগুলো তো ওরা টিকতে পারবে না, কারণ বামপন্থীরাও ভারতেরও যেরকম ফাত্রা ভণ্ড, ইসলামপন্থীরাও তেমনি ফাত্রা ভণ্ড। তারা প্রকাশ্যে বলুক কিসের গণতন্ত্র, তুমি সমাজতন্ত্র কায়েম করো, কিন্তু ওই যে এরা পানির পাইপলাইনে, তেলের পাইপলাইন, তেল নিবে গ্যাস নিবে, মানে এটা কি সম্ভব? পানির পাইপলাইনে যেমন তেল আর গ্যাস যাবে না, তেমনি এটাও যায় না। তার মানে কি, তারা বিকল্প খুঁজে, মানে কি তাদের প্রতি নিজেদের প্রতি কনফিডেন্ট না। ইসলামপন্থীদের নিজের প্রতি কনফিডেন্ট আছে। সরমনার পীর বক্তব্য দেখেন, আগামীতে আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবো, দেখেন লোকজন কয়টা পায়। জামাত যায় মিছিলে বলুক আগামীতে গেলে সংসদে শরিয়া আইন কায়েম করবো, মুরদ আছে বলা, আর বলুক না দেখি, মুখ দিয়ে শুধু বলুক, করতে হবে না, মুখ দিয়ে বলুক, দেখেন কয়দিন থেকে। আর বামপন্থীরা শুধু বলুক আমরা সমাজতন্ত্র কায়েম করবো, বিপ্লব বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, এখন আর বলে না গণতন্ত্র কায়েম। আরে ভাই, গণতন্ত্র জাহার নামে যায়, তোমার কমিউনিস্ট পার্টির কি যায় আসে? গণতন্ত্র জাহার নামে যায়, এই ইসলামিস্টদের কি যায় আসে? মানে এরা ভণ্ড। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, আমরা শেষ করব আমাদের আজকের আলোচনা। অনেক দর্শক আমাদের আলোচনা শুনেছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন। আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা।